আপনারা শুনছেন চতুর্ভূত, বাংলা সাহিত্যের সেরা ভৌতিক সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেল এবং আমাদের নিবেদন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আপনাদের সাহচর্য এবং ভালোবাসা পেলে আগামী দিনে আমরা আরও ভালো কিছু করতে পারব। আজকের গল্প গুপ্ত বাড়ির গুপ্ত রহস্য, রচনায় রূপক চট্টরাজ, কণ্ঠে সৌরভ ও তিয়াসা। শুরু হতে চলেছে আজকের গল্প গুপ্ত বাড়ির গুপ্ত রহস্য। গুপ্তবাবুর বাড়ির একতলাটা অনেকদিন খালি পড়েছিল। কোনো ভাড়াটে এলে কয়েকদিনের মধ্যেই জমার টাকা ফেরত নিয়ে অন্য বাড়িতে উঠে যেত। ঘন ঘন ভাড়াটে বদল হলে পাড়ার এমনিতেই বাড়ির মালিকের বদনাম হয়। তখন কানাকুশোর সবাই বলতে থাকে, এ বাড়িতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, বুঝলেন? হয় এ বাড়িতে ভূতের উপদ্রব আছে, না হলে গুপ্তবাবুর স্ত্রী ভাড়াটেদের পিছনেই লেগে থাকে। গুপ্তবাবুর স্ত্রী অবশ্য বলতেন, ভূত টুত কিচ্ছু নয়, আসলে বাড়িতে ভাড়াটে হয়ে এসে কিছুদিন বসবাস করে তাদের কপালে ঠিক একটা নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি চুটে যায়। তাই এইসব ভাড়াটেকে তিনি প্রথম দিনেই বড় মুখ করে বলে দিতেন, এ বাড়িতে ভাড়া এসেছো, দেখবে তোমার নিজস্ব বাড়ি জমি হবে। এ বাড়িতে আগে যারা ভাড়াটে হয়ে এসেছে তাদের প্রত্যেকেরই এখন নিজের নিজের বাড়ি বা ফ্ল্যাট হয়েছে। এ বাড়ি বড় পয়মন্ত বাবা, যে কদিন এখানে থাকবে একটু ভালোভাবে থেকো, বাড়িটাকে একটু যত্ন করো। আমার স্বামী খুব কষ্ট করে এ বাড়ি তৈরি করেছিলেন। উনি গত হওয়ার পর আমার সংসার চালাতে বড্ড কষ্ট হয়। সামান্য কটা পেনশনের টাকা, তাতে কি আর সংসার চলে বাবা? তাছাড়া একতলাটা বড্ড ফাঁকা লাগে, তাই তো ওই তলাটা ভাড়া দিই, নইলে ও বাড়ি ভাড়া দিতে আমার এতটুকু ইচ্ছে ছিল না। অনেক খোঁজাখুঁজির পর মামলুদা যখন এই বাড়িতে ভাড়া নিতে এলেন তখন মাসিমা মানে গুপ্তবাবুর স্ত্রী এই কথাগুলোও বলেছিলেন। শুনে মামলুদা একটু অবাকই হয়েছিলেন। পরে দু একদিন মাসিমার সঙ্গে মেলামেশায় সবকিছু জলের মতন পরিষ্কার হয়ে গেছিল। এই বাড়িটা দোতলা, একতলায় বড় বড় তিনটে ঘর, খাবারের জায়গা বলতে ছিল এক ফালি লম্বা ঘেরা বারান্দা, রান্নাঘরটা বারান্দার ওপাশে, সবই ঘেরা এক ছাদের নিচে, ঠিক যেন একেবারে আধুনিক যুগের ফ্ল্যাট বাড়ি। আর ছিল মস্ত একটা উঠোন, উঠোনে ছিল বিশাল একটা গন্ধরাজ ফুলের গাছ আর কুয়োতলা। ঘরগুলোয় মস্ত মস্ত জানলা ছিল, জানলাগুলো দক্ষিণমুখী, সেই জন্য কখনো আলো বাতাসের ঘাটতি হতো না। মামলুদার ছিল লেখালেখির শখ। সারাদিন অফিসে হাড় ভাঙা খাটুনির পর বাড়ি ফিরে এসে রাতে বসে একটু একটু সাহিত্য চর্চা। নতুন ভাড়া বাড়িতে হপ্তাখানে কাটার পর একটু গুছিয়ে নিয়ে একদিন লেখার টেবিলে বসলেন। রাত তখন 11:30 হবে। একে একে আশেপাশের বাড়ির সব আলো নিভে গেল। মামলুদা টেবিল লাইট জেলে আপন মনে লিখেই চলেছেন। বাড়ির সকলে শুয়ে পড়েছে। রাত যতই বাড়ছে জানলার বাইরে অন্ধকার ততই ঘুটঘুটি হচ্ছে। বাইরের কিছু দেখা যাচ্ছে না, আর মনে হচ্ছে কৃষ্ণপক্ষ। বাড়ির দক্ষিণ দিকে সরকারবাবুর বাগান। বাগানের গাছপালা অল্প থাকলেও বাগানটা বেশ বড়। বাগানটা পেরোলেই হাইওয়ে। যত রাত বাড়ে ততই হাইওয়েতে যানবাহন দ্রুত চলাচল করে, বিশেষ করে মালপত্র বোঝাই লরিগুলো হেডলাইট জেলে আকাশ বাতাস কাঁপিয়ে ছুটে যায় ওই সময়। মামলুদা তখনও বেশ মন দিয়ে লিখছিলেন। এমন সময় সদর দরজায় খট করে একটা আওয়াজ হলো। আওয়াজটা উঠলো অবশ্য ঘরের ভিতরের দিক থেকেই। মামলুদা ঠিক বুঝে উঠতে পারলেন না হঠাৎ সদর দরজায় এমন আওয়াজ কেন। কিছুক্ষণ লেখাটা বন্ধ রাখলেন।
ভাবলেন মনের ভুল নয় তো? এই বাড়িতে তো কয়েকদিন কেটে গেল, কিন্তু এমন আওয়াজ তো কখনো কানে আসেনি। তাছাড়া মাসিমা অত কথার মাঝে এসব কথা তো কিছু বলেননি। চিন্তাটা ফিকে হয়ে এলে মামলুদা আবার আস্তে আস্তে লেখার মধ্যে ডুবে গেলেন। আধ ঘন্টা কেটে যাওয়ার পর মামলুদা ফের শুনতে পেলেন দরজার ওই আওয়াজটা। এবার সত্যি সত্যি মামলুদা ধন্দে পড়ে গেলেন। নানান রকম এলোমেলো চিন্তা ভাবনা মাথায় ভিড় করল। বাধ্য হয়ে সে রাতের মতন লেখালেখি বন্ধ করে শুতে গেলেন মামলুদা। কিন্তু শুতে যাওয়ার আগে ভালো করে ঘাড়ে হাতে মুখে জলের ঝাপটা দিয়ে নিলেন। তারপর আলো নিভিয়ে শুতে যাবেন এমন সময় হঠাৎ এক আলোর ঝলকানি দেওয়ালে পড়তে দেখলেন, চমকে উঠলেন। মামলুদা বুঝে উঠতে পারলেন না হঠাৎ আলোটা এলো কোত্থেকে। চারদিকে তো ঘুটঘুটি অন্ধকার, বাইরে থেকে টর্চের ফোকাস বলেও তো মনে হলো না। নিছকই একটা আলো এসে দেওয়ালে পড়ে আবার সঙ্গে সঙ্গেই সরে গেল। মামলুদার কাছে ঘটনাটা কেমন যেন রহস্য মনে হলো। সে রাতেই তারপর কিন্তু সেরকম ঘটনা আর ঘটেনি। মামলুদা বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছেন তা নিজেই ও টের পাননি। পরের দিন দেখিনি, যেটুকু জেনেছি মাসিমার মুখে শুনে। যুবকটি বলে, তবে একটা কথা আপনাকে ভাড়াটে বলেই বলছি, যেন সাত কান করবেন না। আরে না 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 না, বলুন বলুন। ওই যে বাড়ির বাইরে যাওয়ার দরজাটা, দেখবেন রাত বিরেতে খটখট করে আওয়াজ করবে, আর সারা বাড়িতে রাত হলেই একটা আবঝা আলোর ঝলক মাঝে মাঝে দেওয়াল খেলে বেড়াবে। ভয় পাবেন না যেন। অবাক হয়ে মামলুদা বলেন, আরে গত রাতেই তো এসব ঘটেছে। আসুন না বাড়ির ভেতর, ঘরে বসেই বলবেন, সঙ্গে একটু চাও খাওয়া যাবে। আমারও তো এখনো চা খাওয়া হয়নি। আপত্তি তোলে যুবকটি। আরে না 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 না, আজকে নয় আজকে নয়, অন্য একদিন খাওয়া যাবে, আজ একটু তাড়া আছে। আরে মশাই, আলাপ যখন হলো তখন আর আপত্তি কিসের? কতক্ষণই বা লাগবে? তার চেয়ে বরং আপনি আমাকে এক গ্লাস জল খাওয়ান, বলল যুবকটি। যা গরম পড়েছে, যান, আমি দাঁড়িয়ে আছি। মামলুদা ভেতরে গিয়ে যুবকটির জন্য এক গ্লাস জল এনে বাইরে এসে দেখে কেউ নেই। অন্তদন্ত হয়ে জলে গ্লাস হাতে নিয়ে উঁকিঝুঁকি মারলেন, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না। সদর দরজা বন্ধ করে ভেতরে গেলেন। ততক্ষণে বৌদির ঘুম ভেঙেছে। মামলুদাকে এক গ্লাস জল হাতে নিয়ে ঢুকতে দেখি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো? সাত সকালে এক গ্লাস জল হাতে নিয়ে কোথায় গিয়েছিলে? কোথায় আর যাব, একজন জল খেতে চাইলো তাই দিতে গিয়েছিলাম, কিন্তু দিতে গিয়ে দেখি বাইরে কেউ নেই, চলে গেছে। ওসব তোমার মনের ভুল। সব সময় নিজের লেখার মধ্যে ডুবে থাকো তো, তাই উটকো চিন্তা মাথায় এসে ভিড় করে। কোথাও কিছু নেই, সাত সকালে কে তোমার কাছে এসে জল চাইবে? কারো আর খেয়ে দিয়ে কাজ নেই। তাছাড়া এমন কিছু গরমও পড়েনি। বারে, আমি মিথ্যে কথা বলছি নাকি? ডোরবেলের আওয়াজ শুনেই তো গিয়ে দরজা খুললাম।
দেখলাম একজন 24-25 বছরের যুবক সাইকেল নিয়ে দাঁড়িয়ে। আমার সঙ্গেও কথা হলো, গুপ্তবাবুর কথা বলল, এই বাড়িতে ভাড়া ছিল, অনেক দিন আগের কথাও বলল। এমন রাত বেরোতে সদর দরজায় খটখট করে আওয়াজ হবে, অন্ধকার ঘরে রাতের দেওয়াল জুড়ে আবজা আলোর ঝলক খেলে বেড়াবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলছিল। রাতে মাঝে মাঝে এরকম আলোর ঝলকানি আমিও দেখেছি। দরজাতে খটখট আওয়াজ, সে তো হামেশাই হয়। কে অত কান খাড়া করে বসে থাকবে বলো? আর তুমি বলছো গুপ্তবাবুর কথা, তা গুপ্তবাবুর মৃত্যুর পরই তো মাসিমা ও বাড়ি ভাড়া দিয়েছে। উনি বা গুপ্তবাবুকে দেখবেন কি করে? তাই তো, তবে কি আমি ভুল দেখলাম? অত সব কথা সব মিথ্যে, কিন্তু যুবকটি যা যা বলল সবই তো গত রাত্রে আমি দেখেছি। আমার মনে হয় কি জানো, এটা একটা ভুতুড়ে বাড়ি, তাই খালি পড়েছিল। বেশ তো, তার উপরে মাসিমাকে একবার জিজ্ঞেস করেই দেখো না, উনি কি বলেন। উনি আবার কি বলবেন? কেউ কি বলে নিজের বাড়িতে ভূত আছে? তুমি যাই বলো, এ বাড়িতে থাকা সম্ভব নয়। কি আর বলবো, একে বাড়ি ভাড়া পাচ্ছিলাম না, তাও যাও একটা পেলাম, তাও তুমি এসব বলছো। বাড়ি পাচ্ছিলাম না বলে একটা ভুতুড়ে বাড়িতে থাকবো নাকি? ভুতুড়ে বাড়ি? তোমাকে বললো? ভুতুড়ে বাড়ি না তা কি? এত ঘটনা শোনার পর তুমি বলছো ভূত টুত নেই এ বাড়িতে? তুমি এ বাড়িতে থাকবে তো থাকো, আমি আর এক রাত্রিরও থাকবো না এখানে। ওসব বাজে কথা ছাড়ো, চলো মাসিমার কাছে গিয়ে ঘটনাটা বলি। মাসিমা একটা গন্ডগোলের আভাস পেয়ে উপর থেকে নেমে এলেন। মামলুদা পুরো ঘটনা মাসিমাকে বললেন। শুনে মাসিমা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা ভয় পেয়েছো নাকি? এ ঘটনা অনেক দিনের পুরনো। তখন তোমার মেসমশাই বেঁচে ছিলেন। আমরা যখন এই জমিটা কিনে একটা ঘর তুলে বসবাস করছি, তখন সমাজ বিরোধীদের দৌড়াতে এ তল্লাটে টেকা যেত না। একবার রাত 2টো নাগাদ পুলিশের তাড়া খেয়ে একজন সমাজ বিরোধী যুবক এসে আমাদের দরজায় টোকা মারে। বেশ কয়েকবার টোকা মারা সত্ত্বেও আমরা ভয়ে দরজা খুলিনি। পরদিন সকালে হাইওয়ের ধারে একটা অল্প বয়সী ছেলের লাশ পড়ে থাকতে দেখে পাড়ার লোকেরা ভিড় করেছিল। সকলের সঙ্গে তোমাদের মেসমশাইও ওই লাশ দেখে এসে ভীষণ মনমরা হয়ে পড়েছিল। আমাকে বারবার বলতেন, দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে তখন দরজাটা খুলে দিলে হয়তো ওই ছেলেটি মারা যেত না। তবে একটা কথা, ছেলেটি কিন্তু পুলিশের হাতে মারা যায়নি। ও মারা গিয়েছিল পথ দুর্ঘটনায়। পুলিশের তাড়া খেয়ে ও ছুটে পালাচ্ছিল। হাইওয়ের সামনে এসে দেখে হেডলাইট জেলে একটা লরি গাঁক গাঁক করে ধেয়ে আসছে। ও ভেবেছিল হয়তো রাস্তা পেরিয়ে পালিয়ে যেতে পারবে, কিন্তু একদমই অনুমান করতে পারেনি মাল বোঝাই লরিটা কত দ্রুত আসছে। ছেলেটি তো মারা গেল, কিন্তু তোমাদের মেসমশাইয়ের ঘাড় থেকে নামলো না। প্রায় এসে এসে সদর দরজার সামনে দাঁড়াতে ওনাকে দেখলি। অবশ্য উনি মারা যাওয়ার পর আর কারো কাছে শুনিনি যে ছেলেটি এসেছে। তবে আগের ভাড়াটেদের বলতে শুনেছি, আধার রাতে একটা আলোর ঝলকানি ঘরের দেওয়ালে পড়েই সরে যায়। আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সকলে বলেছে একই কথা। ভাবলাম এ বাড়িতে আবার ভূতের উপদ্রব শুরু হলো নাকি, কিন্তু ওসব কিছু না। তোমাদের আগের ভাড়াটে ছিলেন পদার্থবিদ্যার অধ্যাপক। ওনার বিষয় ছিল আলো। তিনি এই আলোর রহস্যটা উদ্ঘাটন করলেন। দেখালেন সকলেই মিছিমিছি ভয় পেয়েছে। ব্যাপারটা হচ্ছে, হাইওয়েতে হেডলাইট জেলে দ্রুত ছুটে আসা লরিগুলো চকিতে বাঁক নিলেই ওই আলোর তীক্ষ্ণ রশ্মি সরাসরি জানলা দিয়ে ঘরে ঢুকে 1 সেকেন্ডের ভগ্নাঙ্কে সরে যায়। আসলে বেশি রাতেই এটা দেখা যায়। তোমরা যেন এতে ভয় পেও না বাপু। যাই হোক, অনেক দেরি হয়ে গেল।
গিয়ে জল খাবারের ব্যবস্থা করি গে। মাসিমার কথাগুলো চুপচাপ শুনলেন মামলুদা, কিন্তু সকালে যে যুবকটিকে দেখেছিলেন তার ছবি মন থেকে মুছে ফেলতে পারলেন না। যতদিন ওই বাড়িতে ভাড়া ছিলেন ততদিন দরজায় খটখট করে আওয়াজ আর আধার রাতের আলোর ঝলকানি মামলুদার কিন্তু পিছু ছাড়েনি। শেষ হলো আজকের গল্প। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর আগামী দিনে আমরা চতুর্ভূতে নিয়ে আসবো আরো নানা ভৌতিক গল্প। আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।